আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি। এখন হচ্ছে আমি কিছু শিম কেটে নেব আর হচ্ছে লাল শাক বেছে ধুয়ে পর রেখে দেব। এগুলো হচ্ছে আগামীকালকের জন্য। আর এখন হচ্ছে রাতের বেলা, যেহেতু তরকারিটা বাসায় আছে, এজন্য ভাবলাম যে আগে থেকে তরকারিটা কাটিয়ে রাখলে কিছুটা কাজ এগিয়ে রাখা যাবে, যেহেতু দিনটা অনেক ছোটো। আর এই যে দেখুন, সিমগুলো কত সুন্দর ছিল। আর টাটকা সবজি যেমন খেতে ভালো লাগে, টাটকা সবজি কাটতেও বেশ ভালো লাগে। আর সবজিগুলো একদম টাটকা দেখে আমি আর অপেক্ষা করতে পারিনি, বসেই পড়লাম কাটতে। তো এগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখে দেব, যেন সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। এজন্য শাকগুলোর ডাঁটা কেটে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে যে ঘাস আছে বা পোকা টুকা আছে, সেগুলো একটু দেখে দেখে শাকগুলো বেছে নেব, বা বড় যে ডাঁটাগুলো আছে সেগুলোও আলাদা করে নেব। এখন হচ্ছে ভোর 5টা বাজে। তো আমি ফজরের নামাজ পড়ে চলে এলাম সুজা কিচেনে। তো এখানে এসে আমি প্যানকেকের জন্য ব্যাটারটা রেডি করছি। তো দেখুন, আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন দেখতে থাকুন, হয়তো বা আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। এখানে হচ্ছে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব 2 কাপ দুধ, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, দিয়ে দেব 2 টেবিল চামচ বেকিং পাউডার। আর এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই। আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর রেসিপি জানেন, এতে করে আমি মনে করি না বলে দেওয়ার মতো কিছু আছে। তারপরেও যেহেতু বলে দিলাম, হয়তো বা আমার কোনো নতুন গৃহিণী আপুরা বা আমার সাধারণ কোনো দর্শক যদি আমার এই ভিডিওটি দেখতে পারেন বা দেখেন, হয়তো বা একটু হলেও উপকৃত হতে পারেন, এজন্যই বলে দিলাম। এখন একটা চালনির সাহায্যে আমি ময়দাগুলো চেলে চেলে মিক্স করে দিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করতে করতে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো দেখুন, আমি 2 দিকে পিঠা বানিয়ে নিচ্ছি। একদিকে হচ্ছে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, আর একদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। এতে করে আমি এটাই দেখিয়ে দিচ্ছি যে শুধু ফ্রাই প্যান দিয়ে যে এটা বানাতে হবে এমন কিন্তু না। সাধারণ একটা লোহার কড়াই বা দস্তার কড়াই হলেই এটা বানিয়ে নিতে পারবেন, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার কাছে তো খুব ভালো লাগে এটা। আর এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তো আমি কিন্তু দেইনি, আমি ভ্যানিলা এসেন্সের গন্ধটা নিতে পারি না। তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, প্যানকেক বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমার ভাইজান বাবার টিফিনে দিয়ে দিচ্ছি কয়েকটা প্যানকেক, ও ওর বন্ধুদেরকে নিয়ে খেয়ে নেবে।
মাঝে মধ্যে ওর হুজুরকেও খাওয়ায়। তো দেখুন কয়েকটা পিঠা আমাদের জন্য রয়ে গেছে, এগুলোতে আমাদের সকালের নাস্তা হয়ে গেছে। অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিচ্ছি। এখন হচ্ছে আমি দুপুরের জন্য কিছু রান্না করে নেব। তো এখানে হচ্ছে আমি 4টা পুঁটা মাছ ভেজে নেব, আর এদিক দিয়ে হচ্ছে লাল শাকটা ভাজি করে নেব। দেখুন তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো আগুনের মতো উঠে গেছে। তো আমার মতো এভাবে বোকামি কেউ করবেন না, আগুনটা কমিয়ে রাখবেন। আমার যেহেতু ছোট্ট বেবি রয়েছে, তো তেলটা বসিয়ে আমি আর সহজেই চুলার ধারে আসতে পারিনি, এই জন্য তেলটা আমার বেশি গরম হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছে আমি লাল শাকটা ভাজি বসিয়ে দিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর লবণটা হচ্ছে আমি এখন দিব না, যেহেতু শাক ভাজি করব। আর শাক ভাজি করার ক্ষেত্রে এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি সবসময় করে থাকি। লাল শাক ভাজি করার ক্ষেত্রে বা শাক ভাজি করার ক্ষেত্রে আমি শুরুতেই লবণটা দিই না। লবণটা দিলে হয় কি, শেষের দিকে দেখা যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকের পরিমাণ একবারে কমে যায় আর লবণটা বেশি হয়ে যায়। আবার হচ্ছে কি, লবণটা দেওয়ার ফলে অনেক পানি বের হয়ে যায় শাকের মধ্যে, আর শাকটা ভাজি করতে বেশ সময় লাগে। তো লবণটা না দিলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়, পানি মুটেই থাকে না। এদিকে পানি বের হয়, ওদিকে পানিটা চুষে নেয়। আর যদি লবণটা দেওয়া হয় তাহলে অনেকগুলো পানি বের হয়ে যায়, এতে করে শাক ভাজি করতে অনেক সময়ও লাগে আর কালারটাও নষ্ট হয়ে যায়, টেস্টটাও বদলে যায়। তো জানি না আমার সাথে কে কে একমত আছেন, আমি যেটা মনে করি। আর আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আমার কথার সাথে কতটা মিল আছে। এদিক দিয়ে মাছ ভাজিও করে নিচ্ছি, আর এভাবে করে মাছ ভাজি করে দিলে আমার বাচ্চারা খুব পছন্দ করে। খেতে তো বেশ পারে না, ওরা ছোটো খাটার ভয় পায়, তারপরেও যখন দেখে একটা আস্ত মাছ ওদের প্লেটে দেওয়া হচ্ছে তখন কিন্তু ওরা খুব বেশি খুশি হয়। তো আমার হাতেও কিছু সময় কম, এজন্য আমি ঝটপটভাবে এটা রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা আবার পেঁয়াজটা খেতে পছন্দ করে না, তারপরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, একটু টেস্টটা চেঞ্জ হওয়ার জন্য। ওদেরকে শুধুমাত্র বারবিকিউয়ের মতো বানিয়ে দিলেই হয়ে যায়, একটু সস টস দিয়ে তারা খুব খুশি করে খেয়ে নেয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। এতে করে অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না, বেশি কষানোরও প্রয়োজন হয় না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।